তাদের সকলের চরণে আবার আমি পুনঃপ্রণাম নিবেদন করে বলা হয়েছে জবাবি ভাষণ এবং স্বাগত ভাষণ দুটোই দিতে হবে। কঠিন কাজ। বিভিন্ন জেলা থেকে যেসব অভিযোগ জমা পড়েছে পূর্বতন কমিটির কাজকর্ম নিয়ে বা যে কাজকর্মগুলো করতে হবে বলে মনে হয়, আমি দুটোকেই কম্পাইল করে একসাথেই বলছি। কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র তৈরি করার কথা বলা হয়েছে, আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে। আমাদের মতামত ছিল যে পৃথক পৃথক জেলা যখন প্রশ্নপত্র তৈরি করছে তখন আমরা অনেকগুলো সেট পাচ্ছি, অনেকগুলো সেট অফ কোশ্চেন মানে অপশন পাচ্ছি। সেই অপশন থেকে আমরা বেছে নেওয়ার অপশনও থাকছে আমাদের। সুতরাং সেই ব্যাপারটাই চলুক। নতুন গভর্নিং বডি এসছে, আমরা আরেকবার আলোচনা করব, কিন্তু মনে হয় না যে সেই সিদ্ধান্তের খুব একটা পরিবর্তন হবে। বরং আরও বেশি জেলাকে বলবো আমরা যে আপনারাও প্রশ্নপত্র তৈরির কাজে এগিয়ে আসুন। জেলার নামেই প্রশ্নপত্র হোক, প্রত্যেক জেলায় যদি প্রশ্নপত্র তৈরি করতে পারে তখন তার আমি হুগলির প্রশ্নপত্র কেন নেবো, বর্ধমানেরটা কেন নেবো, বাঁকুড়ারটা কেন নেবো, এই প্রশ্নটা তখন অবান্তর হয়ে যাবে। রাজ্যব্যাপী লেখা সংগ্রহ করে বার্ষিক বা ষান্মাসিক পত্রিকা প্রকাশ করা যায় কিনা, সেটা ছাপা আকারে অথবা পিডিএফ যে কোনো একটাভাবে হলেই হলো, এটা করা যেতে পারে। আমাদের কাছে যথেষ্ট রিসোর্স আছে। সুভাষিস দাদের মতো মানুষ আছে, বরুণ আছে, রাজীব আছে নিজে, যারা লিটল ম্যাগাজিনের রীতিমতো কাজ করেন, মানে প্রখ্যাত মানুষ, অমলদা আছেন। তাদেরকে একত্রিত করে দায়িত্ব দিলে আমার মনে হয় একটা উৎকৃষ্ট মানেরই পত্রিকা আমরা পাব। চেষ্টা করে দেখা যেতে পারে, সেটা আমরা চেষ্টা করব। নতুন গভর্নিং বডি সেই প্রচেষ্টা করবে। মেধা অন্বেষণ করা যায় কিনা রাজ্যভিত্তিক, গত বছর থেকে কথাটা উঠেছে যে মেধা অন্বেষণটা আমরা শুরু করতে পারি কিনা। আসলে এত কিছু উইংসের জন্য এত বেশি রিসোর্সফুল মানুষজনের প্রয়োজন। প্রথম দুদিন ভালো কাজ করবেন, তৃতীয় দিন ঘুমিয়ে পড়লে কিন্তু হবে না, ওটা কিন্তু উস্তির সাথে যাবে না। সুতরাং উক্তা যখন কোনো প্রজেক্ট নেবে তখন অন্তত পক্ষে তার আগামী 10 বছরটাকে ভেবে পরেই সেটাকে নেবে। আমরা যদি সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার মতো করে রিসোর্স তৈরি করতে পারি তাহলে মেধা অন্বেষণের কাজ করা যেতেই পারে। আর আমরা যদি মেধা অন্বেষণের কাজ করি সেটা দায়ী সারা যে হবে না সেটা নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা অন্যভাবেই সেটাকে ডিজাইন করেই সেটাকে ইমপ্লিমেন্ট করব। আমরা কোশ্চেন করার ব্যাপারে আমরা বলেছিলাম আগের একটা মিটিংয়ে যে হিন্দি এবং নেপালি ভাষায় যে কোশ্চেন, এটাকে আমরা রাজ্যগতভাবে করব, এটাকে আমরা জেলার হাতে ছাড়বো না। হুগলি জেলা দেখলাম সিদ্ধান্ত নিয়েছে, হুগলি জেলা নিতে পারে। রাজ্য কমিটি সিদ্ধান্ত নেওয়ার পরেও হুগলি জেলা সিদ্ধান্তটা নিল কীভাবে সেটা আমার অবাক লাগছে আর কি। সুতরাং ওটাকে হুগলি জেলা নিতে পারে, কিন্তু সেই রাজ্যগতভাবে যখন প্রমোট হবে তখন রাজ্যের কোশ্চেনটাকেই আমরা প্রমোট করব। হিন্দি এবং নেপালি ভাষার যেহেতু বিষয়টা কোনো জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই জন্য হিন্দি এবং নেপালি ভাষার কোশ্চেনটাকে আমরা রাজ্যগতভাবেই পাবলিশ করব। নেপালি ভাষার একটা বিস্তীর্ণ এলাকার স্কুল আছে যেখানে নেপালি মাধ্যমে পড়াশোনা করা হয়, যেমন পাহাড়ের 3টে জেলা আছে, তার সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বোধহয় 1-2 জায়গা হতে পারে যেগুলোতে নেপালি ভাষায় পড়াশোনা করানো হয়। মাথাভাঙার দিকে কিছু আছে। রাজ্যভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের কর্মশালা করা যায় কিনা চিন্তা করতে হবে। আমরা কিন্তু শুরু করেছি, চিন্তা করার ব্যাপার নয়। যে কাজ আমরা করছি নিশ্চয়ই চিন্তা ভাবনা করার পরেই কাজ করা হয়েছে, তাহলে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশ নেই। অবকাশটা বরং আছে যে এটাকে আমরা কত বেশি করে বিস্তৃত করতে পারি, এই অবকাশটা আছে। সেটা আমি আগেই বললাম যে আমাদের যে আর্থিক শক্তি সেটা তো আর সীমাহীন নয়। আমরা যদি সেই সীমাহীন আর্থিক শক্তির অধিকারী হতাম তাহলে সেটাকে আমরা সেভাবেই প্রফেশনালি কন্ডাক্ট করতাম। আমাদের আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখেই এটাকে ভাবনা চিন্তা করতে হবে।
শিক্ষা ক্যালেন্ডার প্রকাশ করা, হ্যাঁ হতে পারে, এতে অসুবিধা কিছু নেই, কিন্তু শিক্ষা ক্যালেন্ডার এদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, একসাথে দুটোকেই দেওয়া হয়েছে। আমি ছিলাম তো এখানে। মেম্বারশিপের দিক থেকে আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা গভর্নিং বডির পক্ষ থেকে সেটা আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে একটা শুধু হিসেবে গোলমাল হয়ে গিয়েছিল। কোচবিহার জেলার 7 মাইল চক্র তাদের মেম্বারশিপের সংখ্যাটাও 147 ছিল। আমরা কোচবিহার জেলার প্রতিনিধিকে ফোনও করেছিলাম, তিনি বলেছিলেন যে না, আমাদের 125-এর বেশি কারণ নেই। যাই হোক, সেটা আমাদের মিস্টেক হয়েছে, তিনি হয়তো সেটা জানতেন না বলেছেন। আমরা পুরস্কৃত সম্মাননাটা তুলে দিয়েছিলাম, সেই সম্মাননা এখন এসছে। আমরা 7 মাইল চক্রের প্রতিনিধিদেরকে ডেকে নেব আরেকবার মঞ্চে, ওটা ওনাদের হাতে তুলে দেওয়া হবে পৃথকভাবে। রাজ্যভিত্তিক কাজের পরিসর বৃদ্ধি পাচ্ছে, সেটার বিবেচনা করে বিভিন্ন সাব কমিটি তৈরি করা আমরা অলরেডি শুরু করেছি আগেই। নতুন গভর্নিং বডি সেগুলোকে নিয়ে আরও বিশদে কাজ করবে, আরও চেষ্টা করবে। অভয়ের কাজের চাপ অনেক বেশি, সুতরাং যোগ্য সদস্যদের মধ্যে দায়িত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে। অভয়টাকে নিয়ে আপনারা এখনো পর্যন্ত কতটা জানেন সেটা আমার জানা নেই। ধরুন সেলফ মেডিক্লেম পলিসি, বার্ষিক প্রিমিয়াম হচ্ছে প্রায় 250 কোটি টাকার মতো। 20 বছর ধরে নির্দিষ্ট কিছু ব্যক্তি তারাই ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রজেক্টটা এমনই একটা প্রজেক্ট যেটাকে স্থিতিশীলতা দাবি করে, প্রতি মুহূর্তে আপনার প্রয়োজন হলো আর আপনি কমিটি চেঞ্জ করে গেলেন, একদম টপ লেভেলে বলছি, তাহলে স্থিতিশীলতা তারা নষ্ট হয়, আলটিমেটলি ভেঙে পড়বে। আমরা কোনটা চাইব, তবে নির্ঝরের সাপোর্টিং হ্যান্ড কিন্তু আমরা অনেকজনকে তুলে নিয়ে আসছি, সময় দিতে হবে, সেইগুলোকে ট্রেন্ড করে সেইগুলোর সাথে জায়গা মতো পুট আপ করে এইগুলোর জন্য সময় দিতে হবে। তবে কিছু জিনিস বললাম যে আগে দাবি উঠেছিল যে কোন জেলা কত ক্লেম করেছে, কত প্রিমিয়াম জমা দিয়েছে, এই তথ্য সাধারণের হাতে তুলে দেওয়া হবে না, কারণ এখান থেকেই হয়তো ভবিষ্যতে বিভেদের বীজ রচিত হতে পারে। ওই জেলা ক্লেম বেশি করলো, আমি বেশি প্রিমিয়াম দিচ্ছি, কম ক্লেম করেছি, আমাদের জেলার জন্য প্রিমিয়াম কমাতে হবে, এসব ভবিষ্যতে যদি দাবি ওঠে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আমরা সমস্ত গুণ নিয়েই চলছি, সুতরাং সেই জায়গাগুলোকে বহিঃপ্রকাশের জায়গা দেওয়া হবে না। গোটা রাজ্য জুড়ে উস্তিয়ানটা একটা সম্মিলিত লোক, মানুষজন ইউনিট হিসেবে কাজ করছেন। এখানে ক্ষুদ্র ভাবনাকে পরিহার করতেই হবে। যাদের মধ্যে ক্ষুদ্র ভাবনা নিয়ে আসছেন, বলবো যে আপনাদের মধ্যে সম্মিলিত হওয়ার মতো ভাবনার বহিঃপ্রকাশ এখনো পর্যন্ত ঘটেনি। স্পোর্টস, কম্পিউটার, ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন করতে হবে, স্পোর্টসের বরাদ্দ বাড়াতে হবে। আমরা কিন্তু পারিনি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যখন ডিজিটাল নন কোঅপারেশনটা শুরু হয়েছিল, ওটাকে যদি সাকসেসফুলি করতে পারতাম, সরকারের শিক্ষা দপ্তর হাঁটু মুড়ে বসে দিতে বাধ্য হতো। তারপরেও শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা হয়েছে। আমি বলেছি যে অন্তত কম্পিউটার দেওয়ার মতো যদি পয়সা শিক্ষা দপ্তরের কাছে না থাকে, তাহলে অন্তত একটা করে ট্যাব দেওয়া হোক, যাতে করে এই কাজগুলো করা যায়। এবং ট্যাবের রিচার্জের পয়সাটাও কিন্তু শিক্ষা দপ্তরকেই মেটাতে হবে। তারা নির্দিষ্ট সিম প্রোভাইড করবেন, হেড টিচারের নামে থাকবে, সেটা রিচার্জের দায়িত্বও কিন্তু তাদেরকে নিতে হবে। এই কথা আমরা কিন্তু বলে এসেছি। তারা বলেছেন যে এটা থেকে তারা কনসিডার করছেন। যদি না হয়, যেটা ভেবে রেখেছি, এইটাকে নিয়ে মিড ডে মিলের বরাদ্দ নিয়ে আর ড্রেস নিয়ে 3টে কেস আমরা করব, জিতবো আমরা। এই কেসগুলো জেতা কেস। মিড ডে মিলের ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও শিক্ষা দপ্তর পার্টি থাকবে। ড্রেসের ক্ষেত্রটাতেও তাই। আমাদের লক্ষ্য যে ড্রেসের টাকাটা স্কুল ফান্ডেই আসুক, সেখান থেকে স্কুল সিদ্ধান্ত নিয়ে ড্রেসটাকে প্রকিওর করুক, আগে যেভাবে হচ্ছিল। আর
কম্পিউটার দেওয়ার ক্ষেত্রটাতে যেহেতু নেই, কিন্তু বাধ্য করানো হচ্ছে ডিজিটাল কাজ করাতে, সেই গ্রাউন্ডটাতে কেস করলে পরে আশা করি এটার অর্ডার করানো যাবে। শ্রেণী শিক্ষার সিলেবাস এবং পোশাকের মান পরিকাঠামো নিয়ে কিন্তু আমরা আগে বলে গেছি, সুতরাং এটাকে নিয়ে আর করছি না। 2011 সালের পর থেকে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দের 54% অ্যাভারেজ খরচা করতে পারেনি রাজ্য সরকার। এটা কিন্তু পরিকাঠামো উন্নয়নের পয়সা ছিল, পারেনি খরচা করতে, পারেনি বলবো না, করেনি। ধীরে ধীরে স্কুলগুলো ভেঙে পড়ছে, পোড়ো বাড়ির মতো হয়ে গেছে। এগুলোকে বাঁচাতে হবে। সংগঠন এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবে, সে কথা দিচ্ছে। থাকা উচিত। মাঝখানে আমরা অনেকটা এগিয়েছিলাম, শুভাশিসদার মনে থাকবে হয়তো, কিন্তু এটা এত ডেলিকেট একটা বিষয়, আমি আবার একটু খুঁতখুঁতে আর কি কোন রং ব্যবহার করব, কারণ প্রত্যেকটা রঙের একটা করে বক্তব্য থাকে। কোন রংটা নেব আমরা, কী তার ডিজাইন হবে, এই সমস্ত কিছু নিয়ে কাজকর্ম এগিয়ে গিয়েও তারপরে শেষ মুহূর্তে বন্ধ হয়। সারা রাজ্যের উস্তিয়ানদের কাছে আমাদের আবেদন থাকলো, আপনারা যদি পারেন উপতার পতাকা তৈরি করার দায়িত্ব নিন, ডিজাইন করুন, সেটাকে আমাদের ইমেল আছে সেখানে পাঠান। যদি সেখান থেকে বেছে নেওয়া সম্ভব হয় বেছে নেব, না হলে কোনো প্রফেশনাল সংস্থাকে দিয়ে আমরা ডিজাইন করানোর চেষ্টা করব। অ্যাপ্রুভালের ক্ষেত্রে ছোট ছোট পরিবর্তনের সুযোগ জেলা অ্যাডমিনকে দিতে হবে, সেটা মেম্বারশিপ এবং জিএমপি দুটো অ্যাডমিনের ক্ষেত্রেই। সমস্যাটা হচ্ছে যে আমরা এমনি ডেটা যত সহজে কারেকশন করতে পারি, ওয়েবসাইটের ডেটা তত সহজে কারেকশন করা যায় না, কারণ তার মধ্যে কোডিং থাকে। সেই কোডিংয়ের গোলমাল হয়ে গেলে পুরো সিস্টেমটাই করাপ্ট করবে, সেই কারণে ছাড়া যাচ্ছে না। আমরা তবুও এটাকে নিয়ে আমাদের ওয়েবসাইটের ডেভেলপার যারা আছেন তাদের সাথে কথা বলছি, দরকার হলে সেটা করা হবে। অনেকটাই কিন্তু অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওটাকে আরও আস্তে আস্তে দেওয়া হবে। যত আমাদের সক্ষমতা বাড়বে সেই অনুযায়ী অ্যাক্সেসগুলোকে দিতে থাকা হবে, কারণ ওয়েবসাইটটা যদি একবার করাপ্ট করে যায়, এখানে আমাদের সমস্ত সংগঠনের সমস্ত ডেটা কিন্তু স্টোর করা রয়েছে, সে সমস্ত ডেটা কিন্তু চলে যাবে। আমরা ওই রিস্কটাকে নিচ্ছি না। একটা কথা জানিয়ে রাখি যে কিছুদিন আগে কোনো কোম্পানি প্রকাশ করেনি, অ্যাকসেঞ্চার, উইপ্রোর মতো কোম্পানিতে বড় ধরনের সাইবার অ্যাটাক হয়েছে। অ্যাকসেঞ্চারের মতো কোম্পানি এখনও পর্যন্ত তাদের এমপ্লয়িদিকে 1 মাস হয়ে গেছে পার্সোনাল লগ ইন দিতে পারেনি। মাত্র 20% মানুষ এখন কাজ করছেন, বাকিরা বসে আছে। ভিতরের কথা বলছি, এতটাই মারাত্মক সাইবার অ্যাটাক। আমাদের উপরে তো নজর আছেই, সুতরাং আমাদের এইগুলোকে যে কোলাপস করে দেওয়া হবে না তার কোনো গ্যারেন্টি নেই। আমাদের সমস্ত কিছুটাকে মাথায় রেখেই এগোতে হচ্ছে। তবে আমরা এটা বলছি যে আমরা বিবেচনা করছি এটাকে, দরকার হলে ট্রেনিং দিয়ে যাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে তাদেরকে হাতে এগুলোকে ছাড়া হবে। ছাত্রছাত্রীদের জন্য চক্রে চক্রে অনলাইন বা অফলাইন ছাত্রদের জন্য কর্মশালা করা যায় কি না, বললাম তো যে টাকার যদি সংস্থান হয় করা যাবে, না হলে চক্রে চক্রে পশ্চিমবঙ্গের 734টা মতো চক্রও আছে। একটা চক্রে যদি কর্মশালা করতে 10,000 টাকাও খরচা হয়, 734টা করতে কত টাকা খরচা হবে? এই টাকা কোথায় পাবো আমরা? মানে টাকাটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে মানতেই হবে যে অর্থনীতির একটা ফ্যাক্টর। যদি আমরা বিকল্প কোনো ব্যবস্থা পাই যে এর মাধ্যমে এভাবে করতে পারি, অনলাইনটা হতে পারে, অনলাইনটাকে কিন্তু আমরা নিতে পারি। সেটাকে প্রশ্ন বিচিত্রা প্রকাশ করা, বিভিন্ন যে প্রশ্ন হচ্ছে সেখান থেকে নিয়ে পরে অ্যাকুমুলেট করে প্রশ্ন বিচিত্রা হতেই পারে, অসুবিধা কিছু নেই। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তাদের অভাব অভিযোগের জন্য একটা কমিটি তৈরি করা। আমাদের মধ্যে এখানে পবিত্র দা আছেন, তমাল দা আছে, দেবাশিস দা আছেন, এরকম আরও অনেক মানুষ আছেন। আমি এখানে 3 জন আছে বলে আমি 3 জনের নাম করলাম। তাদেরকে নিয়ে একটা পৃথক কমিটি করে সংগঠনের মধ্যেই তারা থাকলেন,
অবসরপ্রাপ্ত মানুষজনদের বিষয়গুলোকে দেখার জন্য আমরা কাজ করতে পারি, অসুবিধা নেই। সেটাকে আমরা নতুন গভর্নিং বডিতে রাখবো। গভর্নিং বডি এবং স্টেট কমিটি মিলে সেই বিষয়ে রূপরেখা ঠিক হবে। রাজ্যভিত্তিক হেল্প ডেস্ক আছে, লিগাল সেল আছে, গ্রিভিয়েন্স সেল আছে, নতুন করে গঠন করার ব্যাপারটা নয়। এই যে লিগ্যাল সেলের আপনারা অ্যাডভাইসগুলো পাচ্ছেন সেটা তো লিগ্যাল সেল থেকেই প্রোভাইড করা হয়। জেলায় জেলায় বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করতে হবে, প্রতি জেলায় স্থায়ী রিলিফ ফান্ড তৈরি করা হোক, ভালো প্রস্তাব। আমরা দক্ষিণবঙ্গে ফিরে গিয়েই হয়তো একটা ব্যাপার অবশ্য আমাদের ক্ষেত্রেও আছে, এই বছরের বর্ষার শুরুতেই উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল, যদি ভুল বলে না থাকি। আমরা দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু খুব একটা ভাবিনি। উপতা অন্তত এই জায়গাটা থেকে বিরত থাকুক, এই জায়গাটা থেকে বেরিয়ে আসুক। আমরা যেন এই রাজ্যটাকে একটা সূত্রে গাঁথতে পারি, তার মতো করে মানসিকতা তৈরি হোক। মানে এটা আপনাদের সকলের কাছে চাওয়া। এবং সেই রিলিফ ফান্ড যদি তৈরি হয়, আমরা কিভাবে তৈরি করব না করব সেগুলো আমাদের আলোচনা করতে হবে। কারণ একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা এত যে কেস কাছারি তার জন্য কিন্তু কোনো টাকা এখন আমরা তুলি না, মেম্বারশিপের পয়সা থেকে আমাদের সমস্ত খরচা চলছে। ভবিষ্যতে কালকে তো বললাম, বিক্রম বলে গেল যে নোশনালের কেসের জন্য, নোশনালের জন্য আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রস্তুত থাকতে হবে। আমাদের মধ্যে থেকে দাবি উঠেছে যে নোশনালের জন্য পথে নামার। আমি একটা কথা খুব পরিষ্কার বলি, নোশনাল নিয়ে আপনি যাবেন, আন্দোলন করে ডেপুটেশন দিতে যাবেন, ওটা তো সাবজুডিস ম্যাটার। আর আমার মনে হয় ওটাকে সাবজুডিস থাকতে দেওয়াটাই ভালো, কারণ ওখান থেকেই আমরা বেস্ট ডিলটাকে আদায় করতে পারবো। আপনি টেবিলে বসে সঠিক মানে বিচারটা আমরা পাবো না, একদম পরিষ্কার। আদালত থেকেই ওটা আইনগতভাবেই স্বীকৃত হয়ে আসুক, এটা আমার বক্তব্য। আমরা অন্যান্য বিষয় নিয়ে নামতে পারি, WBHS, পোশাকের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে অন্যান্য দুর্নীতি, পরিকাঠামো উন্নয়ন, হেড টিচারদের ইনক্রিমেন্টের বিষয়টা, এবং তার সাথে বদলি সংক্রান্ত সমস্যা, এই বিষয়গুলোকে কেন্দ্র এক জায়গাতে করে আমরা পথে নামতে পারি। নোশনালটাকে আমার মত ব্যক্তিগত ওটাকে বাদ রেখে দেওয়া, যে ওদেরকে বলতে দেওয়ারই কোনো প্রয়োজন নেই। কারণ এখন আমরা যেখানে অ্যাকচুয়াল এফেক্টের মতো করে দাঁড়িয়ে আছি, সেখানে দেখা যাক না কি হয়। বৃক্ষরোপণ এই বছরেও আমরা চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত সময় আছে যে আমরা চেষ্টা করি চলুন। তালের আঁটি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাবে, এবং তালের আঁটি মাটিতে পুঁতে দিলেই শুধু হবে, কোনো মেনটেনেন্স করতে হয় না। ছাগলে গরুতে কেউ খায় না, কিন্তু রাজ্য জুড়ে যদি 1 লক্ষ তাল আঁটি আমরা পুঁততে পারি, অন্তত 50,000 গাছ দাঁড়িয়ে যাবে। বিভিন্ন জেলাগুলো প্রস্তুতি নিন, মানে গ্রহণ করুন। আমরা রাজ্য থেকে যতটা সম্ভবভাবে সাহায্য করব, কারণ বর্ষা যেহেতু পেরিয়ে গেল, বৃক্ষরোপণের কাজ কিন্তু অনেক জেলা করেছে, কিন্তু সেটা খুব প্রয়োজনের তুলনায় খুব নগণ্য। এটা এখানে দাঁড়িয়ে বলতে অসুবিধা কিচ্ছু নেই। রক্তদান শিবিরের ডেটাবেস অনুযায়ী স্থায়ী ব্লাড ব্যাংক তৈরি করতে হবে, এবং অবশ্যই দাতাদের অনুপস্থিতি ভিত্তিক রাজ্যে রাখতে হবে, সেটা ডেটাবেস রাজ্যে রাখতে হবে। আমাদের কাছে মোটামুটি 20,000 মানুষের ব্লাডের ডেটাবেস আমাদের কাছে মজুদ আছে, সেখান থেকেই কিন্তু আমাদের চাহিদা মিটছে। কিন্তু সেই চাহিদা তো শুধুমাত্র আমাদের প্রয়োজনে মিটবে তা নয়, তাহলে আমরা মানুষের জন্য কি করলাম? সাধারণ মানুষের জন্যও যাতে রক্তের চাহিদাটা মেটে তার ব্যবস্থাটাও করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে যে সরকারি ব্লাড ব্যাংকের টাকা, মানে রক্তগুলো এত বেশি গোলমাল হচ্ছে। এখন মাঝখানে একটা সময় এই ডেটাটাকে অনলাইন করে দেওয়া হয়েছিল, এখন অনলাইনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। রক্তটা এখন কিন্তু 2 নম্বরই হচ্ছে সরকারি ব্লাড ব্যাংক থেকে। এইটাকে আটকাতে হবে। এটাকে না আটকালে রক্ত কিন্তু পাওয়া যাবে না। আর একটা কথা অনেকেই বলে থাকেন যে গরিব মানুষ রক্ত পায় না, ভুল কথা বলছেন। রক্তটা গরিব মানুষই নেয় সরকারি ব্লাড ব্যাংক থেকে। দুঃখের বিষয়,
গরিব মানুষ রক্ত দেয় না। আপনি ক্যাম্প করুন, গরিব মানুষরা রক্ত দিতে আসে না, তাদেরকে বোঝাতে যাবেন, বলবে আমার শরীরেই রক্ত নেই, তুমি আমাকে দাও রক্ত। কারণ অ্যাওয়ারনেস নেই তাদের মধ্যে। রক্তটা যারা দেন, খুব বেশি রক্ত তারা নেন না। যারা নেয় রক্ত বেশি পরিমাণে, তারা রক্ত দেয় না। এই যে গ্যাপটা, নেওয়া দেওয়ার যে গ্যাপটা, তার জন্যই রক্তের সংকটটা স্থায়ীভাবে গোটা দেশ জুড়ে থাকে। শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, কিন্তু এটা গোটা দেশের সমস্যা। রাজ্য, জেলা এবং চক্রে স্থায়ীভাবে প্রতিনিধিত্ব করার সমস্যা সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে এ তো আইনগত স্বীকৃতি হয়ে গেছে। হাইকোর্টের রায় হয়েছে, আমরা হাইকোর্টের উকিলদেরকে দিয়ে চিঠি ড্রাফট করিয়ে জেলার হাতে তুলে দেব। আপনারা জেলায় জেলায় চক্রে চক্রে সেই হাইকোর্টের রায় সমেত প্রতিনিধিত্বমূলক ব্যাপারটাকে তুলে দেবেন। করতে হবে, মানে ভাববাচ্চের কোনো জায়গা নেই তো। এটা হাইকোর্টের রায় থাকার পরেও যদি আপনারা প্রতিনিধিত্ব করতে না পারেন, সেই ব্যর্থতার দায় চক্র বা জেলাকে নিতে হবে, তার দায়ভার রাজ্য নেবে না। এটা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে যাচ্ছি যে আইনগত স্বীকৃতি আদায় করে দেওয়ার পরেও যদি আপনি প্রতিনিধিত্ব করতে না পারেন, সেই ব্যর্থতাটা নিজেরা নিন। সব কিছু রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। রাজ্যের পক্ষ থেকে যতটা করার রাজ্য করে দিয়েছে। আইনগতভাবে কোনো সংগঠনের এতদিন যেসব শুনতেন, আদি ভৃগুদের সংগঠন, যে আমরাই একমাত্র স্বীকৃত সংগঠন, কেউ স্বীকৃত নয়। বরং বলতে গেলে আইনগতভাবে স্বীকৃতি প্রথম উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পেল। তবে এর জন্য বাঁকুড়া জেলা কমিটির একটা বড় ভূমিকা আছে, এবং বাঁকুড়া জেলা কমিটির মধ্যে অরিন্দম মণ্ডলের একটা বড় ভূমিকা আছে। ও মোটামুটি জোকের মতো আমাদের পিছনে লেগেছিল। পছন্দ করি, আরে ওটা আমারও ছিল। মানে ছোটবেলায় মামা বাড়িতে ধরো আলু তোলা হয়েছে, আলুর গাড়িতে আমি ধরে ধরে আসতাম, পাছে আলুকেও নামিয়ে না নেয় মাঝখানে। যদিও এখন আর সে মোহ চলে গেছে, মানে আমার ওই ব্যাপারটা নেই, ছোটবেলাতে যেটা ছিল আর কি। অভয়ের পিইডি বা 40+ বছরের সদস্যদের জন্য সঠিক গাইডলাইন প্রথম থেকে তৈরি করতে হবে। হ্যাঁ, এই বছরে আমরা সেটা চেষ্টা করেও পারিনি, সামনের বছর থেকে এটাকে খুব ভালোভাবে করা হবে। মেম্বারশিপ কার্ডের মেয়াদ বাড়াতে হবে, এটাকে আমরা ভাবছি, আপনারা সকলেই ভাবুন যে ধরুন মেম্বারশিপ কার্ড আমরা দিলাম, ধরুন অনধির পরের বছর ওটাকে রিনিউ করালো না, আমরা ওটাকে লিখে রেখে দিলাম যে 30 সাল পর্যন্ত ভ্যালিডিটি, তাহলে ও রিনিউ না করিয়েও তো ভ্যালিডিটিটা পেয়ে যাবে। এটার কী উপায়ে আমরা আটকাতে পারি, বা কী উপায় ব্যবহার করলে পরে তাকে প্রত্যেক বছর রিনিউ না করালে পরে কার্ডটা ইনভ্যালিড হবে, সেই ব্যাপারটা আপনারা ভাবুন, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা করব। আর এবছরে অভয়ের কার্ড প্রত্যেক পরিবারের সদস্যরা পাবেন, জেলার হাতে আমরা তুলে দেবো, জেলা ডিস্ট্রিবিউট করে দেবে। এটা গভর্নিং বডির পক্ষ থেকে ঘোষণা করা হলো। এটা প্রত্যেক উচ্চ নেতৃত্বের স্কোরিং শিট রাখতে হবে, ভালো জিনিস। মানে এটা শুধু উচ্চ নেতৃত্বের মধ্যেই বা সীমাবদ্ধ থাকবে কেন, জেলার মধ্যেও থাকুক, খুব অসুবিধা কি আছে। আমাদেরকে একটা তাহলে সেরকম একটা বানাতে হবে, মানে স্কোর কার্ড মতো করে বানাতে হবে, যেখান থেকে আমরা মানাঙ্কগুলো বের করতে পারি, সেই অনুযায়ী হোক। উক্তার গভর্নিং বডিতে, অন্তত এই নতুন গভর্নিং বডিতে যারা এসেছেন বা উক্তার রাজ্য কমিটিতে যারা আছেন, আমার মনে হয় তারা যে কোনো অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে ভয় পান না, তাই তো? দীঘা, দার্জিলিংয়ে হলিডে হোম করা হোক। সব থেকে চওড়া হাসিটা আমি দেখছি যে রঞ্জিত পণ্ডার মুখে। ঠিক আছে, দীর্ঘদিন থেকে দাবি উঠছে, দেখা যাক কি করা যায়। কিন্তু দীঘাতে নেওয়ার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্টের গল্প শুনেছি, উস্তিকে বিক্রি করে দিলেও সেই টাকা আসবে না। রঞ্জিত আমাকে কয়েক কোটি টাকার গল্প শুনিয়েছে,
তা আমি বলেছি ভাই আমাদের কিডনি ফিডনি নিয়ে বিক্রি করে দেখো যদি করা যায়, হলিডে হোম করা যায়। শতাংশ হারের বেশি সদস্য অভয় গ্রহণকারী জেলাকে পুরস্কৃত করতে হবে। আমরা আসলে মাইন্ড রিডিং শিখে গেছি, আপনারা কি কি প্রস্তাব দিতে পারেন তার আগেই আমরা কাজগুলোকে করে দিয়েছি। আপনারা প্রস্তাব দিচ্ছেন রাত 10টার সময়, আমরা তার আগেই ঘোষণা করছি সন্ধ্যে 7টার সময়। ভেরিফাইড ডিজিটাল মিডিয়া বডি তৈরি করতে হবে, অলরেডি করা হয়েছে এবং সেটা অনেকটাই দিশা এই ক্ষেত্রে মানে আমাদের ভবেশ দেখাচ্ছে, ভবেশ মাথা নাড়ছে যে না সেইভাবে ভেরিফাইড হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি রূপরেখা তৈরি করো, সেই অনুযায়ী গভর্নিং বডি কাজ করবে। জোরে বলো, জোরে, খালি গলাতে বলার মতো ইয়ে থাকতে হবে। তো পরিবারে থাকুক যাতে এমার্জেন্সিতে রক্ত, অ্যাম্বুলেন্স, হ্যাঁ মানে এই ডেটা ব্যাংক তৈরি করে রাখা যেতে পারে যাতে করে ভালো ডাক্তার। এবার ধরো এটা আমি একটা উদাহরণ দিই, বহু মানুষজন আছেন সামান্য পেটের চিকিৎসা করানোর জন্য আমাশাই হচ্ছে বলে তিনি হায়দ্রাবাদে গিয়ে বসে আছেন, ওখানে গিয়ে পরে ইন্টিমেশন দিচ্ছেন। তাদের জন্য আপনি হেল্প ডেস্ক খুলে কী করবেন? একটা কথা এটাও বুঝতে হবে, পশ্চিমবঙ্গেও কিন্তু ভালো চিকিৎসা হয়। ভালো চিকিৎসাটাকে আদায় করে নেওয়ার মতো পরিকাঠামো তৈরি করতে হবে। আমরা কিন্তু অনেকটা সাকসেসফুল সেই পরিকাঠামো তৈরি করে মানে আদায় করে নেওয়ার মতো করে। আমরা খুব জোরপূর্বক বলতে পারি সংগঠনকে খবর দিয়ে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে চিকিৎসা করাতে গেছেন তাদের সাথে অন্তত ভুল ট্রিটমেন্টের শিকার কেউ হয়নি। যে নিজের দায়িত্বে গেছে তাকে নিজের দায়িত্বে গেছেন, তার দায়িত্ব আমরা নিতে পারি না। কিন্তু যারা সংগঠনকে বলে কয়ে চিকিৎসা করাতে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল চিকিৎসা হয়েছে। যদি জানা থাকে আপনারা বলতে পারেন, এখানে দাঁড়িয়েই কাউন্টার করতে পারেন যে না আমাদের জেলার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, যেটাকে আমরা রিকমেন্ড করে পাঠিয়েছি। এই প্রবণতাটাকে কিন্তু জেলাকেও দায়িত্ব নিয়ে আটকাতে হবে। একটা ব্যাপার বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ অর্থনীতি প্রতি বছর বেরিয়ে যাচ্ছে চিকিৎসা খাতে, সেটাকে আটকানোটাও জরুরি নিজের রাজ্যটার স্বার্থে। আমরা কিন্তু রাজ্যটাকে বাঁচানোর স্লোগান দিচ্ছি, অর্থনীতি না বাঁচলে রাজ্যটা বাঁচবে কি, এটাকেও ভাবতে হবে আমাদের। কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা সাহসে কোলাচ্ছে না, ভাবতে হবে আরও। কারণ ওটার জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা আছেন, প্রফেশনাল লোক, তাদের সাথে বসে প্রফেশনালি ব্যাপারটাকে হ্যান্ডেল করার মতো করে পরিকাঠামো তৈরি করতে হবে। আমরা জানি যে এর পূর্বে আমরা যখন চাকরিতে ঢুকেছি এরকম ক্রেডিট সোসাইটি করে পরে বহু টাকা শিক্ষকদের টাকা নয়ছয় হয়েছে। সেই দাগ গায়ে না মেখেও কীভাবে আমরা করতে পারি সেটার রূপরেখা যদি আমরা প্রফেশনালি পাই হতে পারে, মানে সেটা নিয়ে অসুবিধা নেই, সেটাকে আমরা করতে পারি। আশা করি যেসব আপনারা প্রস্তাব দিয়েছিলেন সেগুলোরই উত্তর দেওয়া হলো। এরপরে আগে বলেছি, কিন্তু আগে বলে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নন ট্রেন্ড দেখানো হয়েছিল। আমরা বলি সেটা একটা সরকারি ষড়যন্ত্র করা হয়েছিল। তৎকালীন সরকার ৭৫ কোটি টাকা দিয়ে বিএডদের সমস্যাটাকে সমাধান করেছিলেন, ১২৫ কোটি টাকা দিয়ে পিটিটি সমস্যার সমাধান করেননি। কারণ প্রাথমিক শিক্ষকদেরকে কোনো সামাজিক জীব বলে তৎকালীন সরকার গণ্য করতো না কোনো দিন। এখন বহুজন বহু কথা বলবেন, হয়তো আমার এই কথার পরে বিভিন্ন রকমের সমালোচনা হবে, সমালোচনা করুন আপনারা, কিন্তু আমরা যদি পয়েন্ট ধরে ধরে কথা বলি উত্তর দেওয়ার মতো জায়গা পাবেন না আপনারা। কেন করা হয়নি? তৎকালীন শিক্ষামন্ত্রীর উত্তর ছিল, এটা প্রেসে বলেনি যদিও, যে প্রাথমিক শিক্ষকদের এই সমস্যার সমাধান করলে তাহলে নাকি তাদের স্কেল বৃদ্ধি করতে হবে, সরকারের টাকা নেই, সেই কারণে প্রাথমিক শিক্ষকরা পুড়ে মরুক, বাকিদের সমস্যার আমরা সমাধান করে দিলাম। ২০১০-এর সমস্যার সমাধান আমরা করব,
কথা দিচ্ছি সেটা করবে, নতুন গভর্নিং বডি দায়িত্ব নিয়েই সেই কাজ করবে। মূল পলিসিটাকেই তাহলে ডাউনলোড করে রেখে দিতে হবে। দেখছি আমরা সেটাকে, দেখছি আলোচনা করে সেটাকে দেখছি যে কিভাবে পাইয়ের ডকুমেন্টস তুলে দেওয়া যায়। আমরা কেউই চাই না যে পাই পলিসি থেকে কোনো রকম ক্লেম করতে হোক, এটা কিন্তু প্রথমেই জানিয়ে রাখি। যদিও বলবো যে পাই পলিসির আওতায় থাকুন, পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, কিন্তু ওখান থেকে কোনো ক্লেম করতে হোক সেটা কেউ চাই না, কারণ সেটা খুব মর্মান্তিক পরিণতি। আপনাদের যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, আমার এতে কোনো নতুন সম্পাদক হয়েছে বলে কোনো আনন্দ যদি না হতাম, কোনো রকম দুঃখ বেদনা, আমার এইসব অনুভূতি এখন আর আমাকে টাচ করে না, কোনো যায় আসে না। কারণ আমি জানি যে কি লক্ষ্য নিয়ে কাজ করছি, আমি কার জন্য কাজ করছি সেই লক্ষ্যর জায়গাটাও স্থির, তার জন্য আর কোনো উপলক্ষের প্রয়োজন নেই। আপনারা ভালোবেসে আবার সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, আগের বারের মতোই অবস্থা হবে কিনা তাও জানি না, আরও কতটা ভালো করতে পারবো। ভালো যদি কিছু করতে হয় আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে, আর খারাপ যদি কিছু হয় সেটার দায়িত্ব আমি ভবিষ্যতের জন্যও নিয়ে রাখলাম, ব্যক্তিগতভাবে আমি নিয়ে রাখলাম। চাই আরও 5টা রাজনৈতিক সংগঠন থেকে বাইরে বেরিয়ে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো রকম ভুল বোঝাবুঝির কোনো জায়গা নিজেদের মধ্যে রাখবেন না। সব থেকে বেশি অসহনশীলতা নতুন গভর্নিং বডি যে জায়গাটাতে দেখাবে সেটা হলো নিজেদের মধ্যে দ্বন্দ্বের জায়গা। যদি কোথাও এটা হয়, গভর্নিং বডি কিন্তু ভবিষ্যতে 0 টলারেন্স নেবে, তিনি যেই হন না কেন। তাতে যদি আমিও কোনো দল উপদল তৈরি করার চেষ্টা করি, তার বিরুদ্ধেও যেন নেওয়া হয়। মানে এটা একদম খুব পরিষ্কার, কিন্তু ক্লিয়ার কাট কথা। যারা নেবেন, যারা করবেন, সাবধান হতে হবে। জেলার যেখানেই থাকুন, বহুজন বহু পরিণতি দেখে নিয়েছে, ভবিষ্যতেও দেখবেন। কিন্তু যদি এই ধরনের কাজকর্ম করেন, কাজ করতে হবে একসাথে। এখান থেকে কারুর কোনো কিছু পাওয়ার নেই, আমরা বরং দিতে এসেছি। আর ত্যাগ না হলে দেওয়া যায় না। আমার মধ্যে যদি পাওয়ার বাসনা থাকে, যদিও আমরা ভাবের ঘরে চুরি করে অনেক সময় অনেক কথা বলি যে আমার কোনো কিছু পাওয়ার নেই, কিন্তু আমি যদি কোনো কমিটিতে না যেতে পারি আমার বড় গোসা হয়, গুরুত্ব যদি না পাই আমার বড় গোসা হয়। তখন ওগুলো ভাবের ঘরে চুরি করা হয়। ওই রকম না হয়ে ঠাকুরকে রং করানোর আগে যেমন সাদার রঙের খড়ির প্রলেপ দেওয়া হয়, সেই রকম হওয়ার চেষ্টা করুন। আমাদের প্রত্যেকটা উস্তিয়ান যেন সেরকম হয়। আগামী দিনে আপনাদের কাছ থেকে সংগঠন কিন্তু সেই রকমই দাবি করছে। অনেক পুরাতন সদস্য আছেন, মান অভিমান করে বেরিয়েছেন, বিভিন্ন কারণে সংগঠন ব্যবস্থা নিয়েছে, তারা ফিরতে চাইছেন, বলছেন যে ভুল হয়েছে, আমরা কিন্তু ফিরিয়ে নিচ্ছি। এবং সেই ফিরিয়ে নেওয়ার মধ্যে কোনো রকম, বিশ্বাস করুন, কোনো রকম পূর্ব ঘটনার স্মৃতি আমরা কেউ সংগঠনের ভিতরে রাখছি না। কিন্তু এসে পরেও যদি আবার একই ঘটনা ঘটান, তাহলে কিন্তু সংগঠনের দরজা আপনার জন্য যে চিরতরে বন্ধ হবে, আর কোনো দিন খুলবে না। কারণ একটা মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, বারবার সে ভুল করলে তার ভুলের আর ক্ষমা হওয়া উচিত নয়, এই সংগঠনে অন্তত হবে না। তারা ক্ষমা স্বীকার করে চিঠি দিচ্ছেন যে ভুল করেছি, আমরা সংগঠনের সাধারণ সদস্য হিসেবে কাজ করতে চাই। সংগঠন তাদেরকে সেই কাজের জায়গা তৈরি করে দিচ্ছে। তারপরে তারা যদি কাজ দিয়ে প্রমাণ করতে পারেন যে কোনো পদাধিকারে যাওয়ার যোগ্য হয়ে উঠছেন, তখন তাদেরকে জেলা পদাধিকারে নিয়ে যাবে। এটাই হচ্ছে প্রসেস, অন্য কিছু নয়। আসতে হবে। দেখো, সংগঠনে আলটপকা কোনো ভূমিকা নেওয়া হবে না, মানে আল টপকে যাবে সেটা হবে না। জেলাকে জানিয়েই আসতে হবে, খুব পরিষ্কার কথা। এবং
এই যে ফিরতে চাওয়া, এই ফিরতে চাওয়ার আকাঙ্ক্ষার মধ্যেই কিন্তু আমাদের প্রাসঙ্গিকতাটা লুকিয়ে আছে। যারা বিভিন্ন ঘাটে ঘুরে বেরিয়েছেন, বেরিয়ে পরেও দেখেছেন যে কোথাও গেলে পরে মোক্ষ লাভ হয় না, আসলে এখানটাতেই মোক্ষের জায়গা, তখন আলটিমেটলি ফিরে আসছেন যে চলো তাহলে ওখানেই যাই। আমরা বলছি যে আমরা সম্পূর্ণ ওপেন, মুক্ত মন নিয়েই সবাইকে গ্রহণ করার জন্য প্রস্তুত। আমাদের কোনো রকম কোনো সংগঠন কিন্তু বেশি ক্ষেত্রে ভুল করেনি। সংগঠনকে গালাগালি করেছে, আমরা সংগঠন থেকে যদি তথ্যসহ তাদের বিরুদ্ধে বলি, তাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। আমরা কিন্তু কারোর বিরুদ্ধে বলিনি আজ পর্যন্ত। তারা মিথ্যাচার করেছেন, আমরা সংযম দেখিয়েছি। যে নীতিটাতে বিশ্বাস করি, সারদা মায়ের নীতি, বাবা যে সয় সে রয়। আমরা সহ্য করে আছি বলেই আমরা টিকে আছি। তবে এই সহ্যটা আমরা সরকারের বিরুদ্ধে করি না, যদিও সরকার কিছু করলে পরেই আমরা ফোঁস করে উঠি, এটা করি, কিছু করার নেই। নতুন দায়িত্ব দিয়েছেন, চেষ্টা করবে সংগঠনের আপনাদের সকলকে নিয়ে নতুন দিগন্ত যাতে আমরা ছুঁতে পারি। উন্নতির কোনো সীমা নেই, উন্নতির কোনো ঊর্ধ্ব সীমাও হয় না। চেতনার জায়গা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নিম্ন স্তরেই পড়ে আছি। আমাদের আত্মিক চেতনার বিকাশ ঘটছে কোথায়? আমাদের কাজকর্ম যেন নিজেকে খুশি করার জন্য যেন না হয়। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রশংসা শুনে আপনার গায়ে কাঁটা দেবে বা আপনার নিন্দা শুনে আপনার মনের মধ্যে খচখচ করবে, জানবেন যে আপনার কর্মটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন আপনার প্রশংসা হচ্ছে আপনি নির্বিকার আছেন, আপনার সমালোচনা হচ্ছে আপনি নির্বিকার আছেন। নির্বিকার আছে বলতে সমালোচনা যখন হচ্ছে তখন কিন্তু আপনাকে মনে মনে আত্মবিশ্লেষণ করতে হবে যে কোথায় কোথায় আমার উন্নতির জায়গা আছে। আমাদেরকে প্রত্যেকে করতে হবে সেটা, এবং তার সাথে আমাদের যে জিনিসগুলো পরিহার করা প্রয়োজন। আমাদের উচ্চ নেতৃত্বের মধ্যে যারা বিভিন্ন দায়িত্বে যারা আমরা আছি, একটা বিষয় লক্ষ্য করছি, ধরুন অভয়ের দায়িত্বে যারা আমরা আছি, মিসবিহেভ করে ফেলছে অনেকের সাথে। অনেকের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে পড়ে যখন আলটিমেটলি আমার কাছে ফোনটা আসে, তাকে বুঝিয়ে আমি শান্ত করি। আজকে মঞ্চ থেকে এই কথাটা বলছি যারা অভয়ের সাথে যুক্ত আছেন বা যারা অন্যান্য দায়িত্বে আছেন, বিনয়ী হন, ধৈর্য ধরে কথাগুলোকে বলতে শিখুন, আর অতি কথা বলবেন না। কতটা পর্যন্ত বলবেন সেটাকেও একটা ট্রেনিং, কিন্তু শিক্ষা। কোনো মানুষ 2 মিনিট কথা বলে তার সমস্তটাকে বুঝিয়ে দিতে পারেন। কোনো মানুষ 50 মিনিট কথা বললেও 5 মিনিটও তার সাবস্টেন্স থাকে না। কথা যেটা বলবেন টু দ্য পয়েন্ট বলতে শিখুন। যত বেশি কথা বলবেন জানবেন যে তত বেশি ফাঁক ফোকর থেকে যাচ্ছে। এগুলো সুপ্রিম কোর্টে হরিশ সালভে যদি কোনো কেস করে দেখবেন যে 5 পাতার ড্রাফটিং করেছে, পাড়ার উকিলরা 700 পাতার ড্রাফটিং করে। তাহলে কি হরিশ সালভে কম জানেন? ওই 5টা পাতার মধ্যে যে কথাগুলোকে ঢুকিয়ে দেবেন সেখান থেকে আর বেরোতে পারবে না। এটা শিখেছি, মানে উদাহরণ দিলাম আর কি। কম কথা বলাটা অভ্যাস করুন, তাহলে শুনতে পাবেন। আর বেশি কথা বললে পরে আপনার কথাটাই লোকে শুনে যাবে। আরও প্রাতিষ্ঠানিক সংগঠনের মতো আপনি কারো কথা শোনার মতো করে কান খাড়া করে থাকতে পারবেন না। আমাদেরকে শিখতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেমন ভবেশের সাথে যখনই দেখা হয় তখনই আমি ভবেশকে বলি যে ভবেশ, নতুন কি আইডিয়া আছে বলো। সব কথা যে ইমপ্লিমেন্ট করতে পারি তা নয়, কারণ আমি জানি যে আমাকে ভবেশের কাছ থেকে শিখতে হবে। আমি বাস্তবিক বলছি, এই সংগঠনে যখন আপনারা আমাকে প্রথম সম্পাদক করলেন, তার আগে হাইকোর্টের অলিন্দে পা দেওয়া বলতে ওই 18 সাল মানে 19 সালে যখন বদলি হয়েছিল, দেখো কিছু করার নেই, হ্যাঁ খাবো, সব কিছু করবো,
কারণ এত এত ভালো শ্রোতা তো পাওয়া যায় না, না বলার লোভ সামলাতে পারছি না। আর তারপরে সুভাষিস দা তখন বলে গেছে, সুভাষিস দা থেকে বেশিক্ষণ না বলে আমার পদে মর্যাদা থাকবে নাকি, তাই এটাও তো বুঝতে হবে। তখন বাস্তবিক জানতাম না যে হাইকোর্ট কেমন হয়। শিখিয়েছে কে? রাজীব মণ্ডল। আমরা ওকে মিনি লয়ার বলি আর কি। আমাদের বললে বিশ্বাস করবেন না, আমি হাঁটু গেড়ে শিখেছি। আর এখন জেনে গেছি যে কোন মামলা কিভাবে সাজালে সেই মামলাটাকে জিততে হয়, মামলা স্বার্থে কি কি করলে পরে জিতবো মামলাটা, সেটা খুব ভালো করে জেনে গেছি। শিখিয়েছে রাজীব, শিখিয়েছে বিক্রম, শিখিয়েছে সুদীপ্ত, শিখিয়েছে হাতে ধরে ধরে শিখিয়েছে ওরা, আর বহুজনের কাছ থেকে শিখেছে। রাজীব মণ্ডল নিচে আছে এখন, আসুক। আমাদের সৌভাগ্য যে রাজীব মণ্ডলের মতো ছেলেপিলেরা আছে। মানে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কোন সময়ে কি রায় হয়েছে, ধরুন 60 সালে কোনো একটা মামলা হয়েছে, তার কি রায় হয়েছিল রাজীবকে বলো, রাজীব আপনার আধ ঘন্টার মধ্যে তোমাকে জোগাড় করে দিয়ে দেবে। খুব কম ব্যাপার নয় কিন্তু এটা। মানে একটা সংগঠন বহু সাধ্য সাধনা করলে এইরকম ছেলেপিলেদেরকে পেতে পারে। আমাদের সৌভাগ্য যে এরা মানে নিজেরাই সংগঠনের সাথে এসেছে, সংগঠনকে খুঁজতে হয়নি। হ্যাঁ, আমরা যেটা করেছি যে আমরা কোনো ব্যারিয়ার রাখিনি, ভাই তুমি এখন চক্র কমিটিতে আছো, তুমি জেলাতে এসো, রাজ্যে এসো, তারপরে তো তুমি আসবে। আমাদের কাছে সে ব্যাপারটা নয়, সোজা একদম টেনে তুলে নিয়ে এসো, এটাই আমরা করি। রাজ্য কমিটির ধরুন যত ইংরাজিতে ডেপুটেশন দেওয়া হয়, এখন অধিকাংশগুলোই আমাদের শফিকুলদা লেখে। শফিকুলদা একবার উঠে দাঁড়াও। শফিকুলদার ইংরাজি অসাধারণ, মানে এটা বলতে কোনো বাধা নেই। বাংলার ক্ষেত্রে, হ্যাঁ বাংলার ক্ষেত্রে সুভাষিস দা আছে, বরুণ আছে, অরিন্দম দা আছে, বিভিন্ন জনকে দিয়ে লেখানো করানো হয়। দেবুদাও আছে, দেবুদাকে দিয়ে ইংরেজি মাঝে মাঝে লেখানো করানো হয়। আমি বলছি কি যে আমাদের প্রচুর হ্যান্ডস তৈরি হয়েছে। যারা ভাবছেন যে সংগঠনটা বোধহয় 4-5টা লোকের উপরে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, আবার এটাও বুঝতে পারছি, আমি আবার এটা অনুভব করছি যে আমার জায়গাটা এমন একটা হয়ে যাচ্ছে যেন আমি সেই মন্দিরে পূজিত দেবতার মতো, যার কোনো সমালোচনা হবে না, যার কোনো মানে দোষ ত্রুটি থাকবে না। এই ব্যাপারটা হলে যেটা হবে, একটা বড় গাছের তলাতে যেমন ছোট ছোট গাছ জন্মাতে পারে না, ঘাসও জন্মায় না, সেটা হয়ে গেলে পরে কিন্তু মুশকিল। মানে এটা আমার কাছে এখন ভয়ের জায়গা তৈরি হয়েছে। এটা আমাকে মাঝে মাঝে সুচিত্রা বলে কিন্তু, যে তোমার কিন্তু এবার সরে যাওয়া প্রয়োজন, না হলে এবার বাকিরা বাড়তে পারছে না। ওকে আমি খুব ইয়ে করি, কারণ আলটিমেটলি এটা অন্য কেউ অন্যভাবে নেবেন না, কিন্তু এটা আমার ব্যক্তিগত বিষয়ের জায়গা, যে অনেক বিষয়ই ওর কাছ থেকে আমি পরামর্শ, মানে আলটিমেট পরামর্শটা ওর কাছ থেকে নিই। এবং ও নিজের ক্ষেত্রে ঠিকঠাক না করলেও মানে ওর ক্ষেত্রে আবার আমাকে পরামর্শ দিতে হয়। মানে এটা বাস্তবিক। দেখুন, ওর মা যখন অসুস্থ হয়েছে আমাকে একদিন ফোন করলো, মানে বললো যে দেখো এইরকম একটা পরিস্থিতি, আমি মানে এই পারিবারিক পরিস্থিতিতে আমার ভূমিকাটা কী হওয়া প্রয়োজন। আমি বললাম যে তুমি দ্রষ্টাবৎ থেকে পরে তুমি তোমার কাজটা করে যাও, বাবা মায়ের প্রতি যে সেবাটা করার সেটা তুমি করো, কিন্তু দ্রষ্টাভাবে করো। মানে সেটার মধ্যে আবেগ জড়িয়ে ফেলো না, তাহলে কি হবে, কোনো খারাপ কিছু হয়ে গেলে তখন তুমি নিজেকে সামলাতে পারবে না। দ্রষ্টাভাবে করো, দেখতে থাকো, তুমি তোমার সামনে যা ঘটছে তুমি দেখতে থাকো, এবং সময় তোমার কাছ থেকে যে ধরনের ভূমিকা চাইছে তুমি সেই ভূমিকাটা পালন করে যাও, আর কোনো ভূমিকা নেই তোমার। এবং বাস্তবিক বলছি যে মানে ও কিন্তু একটা উদাহরণও। আমার নামে যখন ওইরকম একটা কেস দেওয়া হলো যে আমি নাকি কারোকে মেরে পড়ে তার বাচ্চাকে নষ্ট করে দিয়েছি, বিক্রম বলছে যে দেখুন আমার 20 বছরের ওকালতির জীবনে এবং আরও যারা ওকালতি করছে এইরকম কেস কারোর বিরুদ্ধে কোনো দিন দেয়নি। তো একদিন সুচিত্রা গেছে, তখন আমরা আত্মগোপন করে, তা সুচিত্রাকে বিক্রম সইটই করেছে, তখন বিক্রমকে বলেছে যে, ওকে সুচিত্রাকে বলেছে বিক্রম যে দেখুন ওনার কিন্তু ধরে রাখুন যে 3 মাসের আগে কোনো জামিন হবে না। তা সুচিত্রা তখন বলছে যে আমার দিকে তাকালো এবং হাসলো, বললো যে
ওটা তো আপনাদের উপর ছাড়া আছে। ওর যদি কপালে থাকে যে 3 মাস জেল খাটবে, তাহলে ও খাটবে, ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আপনাদের যা কাজ আছে সেটা করার করুন, তারপরে যা হবে ভগবান দেখবে। তা বিক্রম বলছে যে আমি আর সুদীপ্ত পাশাপাশি বসেছিলাম, ও বেরিয়ে চলে গেল, ওটা বলে দিয়ে ট্রেন ধরার চালা ছিল। বলছে আমরা না অনেকক্ষণ দুজন মিলে তাকিয়ে থাকলাম যে অন্যান্য সময় হলে পরে যারা এরকম কেস খায় তাদের পরিবারের লোকেরা আমাদের জিনা হারাম করে দেয়, আর ও তো এসব কোনো বলাই নেই, একবারও ফোন করেনি, বরং আমি ফোন করে করে জ্বালিয়েছি, উল্টে এইরকম কথা বলে দিয়ে চলে গেল। আমাদের প্রত্যেকেই তাই। এই যে ধরুন বিবেকানন্দের ক্ষেত্রে হয়েছে, আমি বিবেকানন্দকে সামলানো, যেহেতু বিবেকানন্দের ক্ষেত্রে প্রথম ঘটনাটা ঘটেছে, ওই জন্য ওর জেলাও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমি কিন্তু জানি যে ওটা বড় ব্যাপার নয়, ওটাকে আমরা বের করে নেব। আমাদের যা আইনগত যা ক্যাপাবিলিটি এখন আছে, বের করে নেওয়ার ক্ষমতা আমাদের তৈরি হয়ে গেছে, তাতে সরকার যাই চাক না কেন। একটা কথা দিয়ে যায়, এত চেষ্টা করেও যখন আমাদেরকে আটকে রাখতে পারছে না, আমাকে ধরুন, চন্দনকে ধরুন, এদেরকে যখন আটকে রাখতে পারছে না, তখন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। জেনে রাখবেন, আপনাদের প্রত্যেকের জন্য যে কোনো ঘটনা নিয়ে সংগঠন সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনগতভাবে যাওয়ার জন্য প্রস্তুত। নির্ভয়ে বুকটাকে ঠুকে কাজ করুন যে আমরা সৎ আছি, শুধুমাত্র অসৎ কোনো কাজ করবেন না। বাকিটা আমাদেরকে বুঝতে দেবেন, আমরা বুঝে নেব। আমাদের জুনিয়র লয়ার রাজীব মণ্ডল এসছে। দেখুন, ব্যাপারটা রাজীবকে পরিচয় করানোর কিছু নেই, আমাকে চেনার আগে থেকে রাজীবকে চেনেন আপনারা। ও অনশন করেছিল, আমাদের আইনমন্ত্রীও আচ্ছা রাজীব কিছু বলুন, তারপর আমি আবার বলছি। সবার কাছে আমি কৃতজ্ঞ, নতুন করে বলার কিছু নেই, তারা কিছু বলেছে। আর যেগুলো বললেন অনেক বাড়তি উপমা দিয়ে দিয়েছে, এটাতে আমি খুবই লজ্জিত আর কি। এত বড় কিছু নয়, টুকটাক আইনটা নিয়ে ঘাটাঘাটি করি, ভালো লাগে, পছন্দের একটা সাবজেক্ট। যেটুকু পারি ভাস্করটা নির্দেশ দেয়, এটা দিয়ে দাও, জুম করে মোবাইল থেকে বার করে দিয়ে দিই, এটুকুই আমার কাজ, বেশি কিছু নয়। ওকে কি উপমা দিয়েছো কিন্তু শোনেনি, তারপরেও এসে বলে দিল। অবশ্য আমাদের এরকম ছেলে পেলেই দরকার। কিছু কিছু মানুষ এই সংগঠনে আছে, মানে ধরুন কাজ করার সময় তো ভাবতে হয় যে ধরুন সুমনকে কোনো দায়িত্ব দিলাম, এবার সুমনের যদি নামটা না নিই তাহলে তো সুমনের রাগ হবে। এবার এই ভাবনাটা যখন আরে সুমন, তোমাকে উদাহরণ দিচ্ছি, এটা তোমাকে উদাহরণ দিলে সে পারে, অন্য কারণ আমি ধরো যদি উদাহরণ দিই তখন আবার সে মানে রাগ করে বসবে যে এর যদি নামটা না নিই তাহলে তো খুব চাপের। আমার আবার ওই জায়গাটাতে আপত্তি। আমার ওয়ে অফ ফাংশনিং হচ্ছে যে তুমি কাজটাকে দেখো, কে কাজটা করে দিল সেটাকে নিয়ে ভাবতে যেও না, এবং যে কাজটা করছে তাকেও প্রকাশ করারও কোনো বাসনা কিন্তু থাকে না খুব একটা। কাজটাকে কাজের জন্য সংগঠনকে ভালোবেসে করো। এবার কিছু কিছু মানুষ আছেন যাদেরকে নিয়ে খুব নিশ্চিন্ত থাকা যায় যে না অসুবিধা নেই, কিছু কিছু মানুষ থাকেন যাদেরকে ফোকাস না করলে বা তাদের মানবিমান হয়, সেগুলো নিয়েও খুব চাপের ব্যাপার। রঞ্জিতকে আমরা পাইনি তখন, যখন দীঘার কথা হচ্ছিল আর কি, বলছে যে সংগঠন থেকে বলছে যে 10 লাখ টাকার মধ্যে কি কোনো হলিডে হোম পাওয়া যাবে সেরকম, তাহলে সেটা রঞ্জিতকে দেখতে বলেছে। এই বিগত 20 সাল থেকে দায়িত্ব দিয়েছিলেন, যেদিন আমাদের মনে আছে, আমার যেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল, ফেসবুকে আমাদের অনেকে একটা ছবিকে ভাইরাল করেছিলেন, একটা গাধা তার মাথায় চেয়ারটা আটকে গেছে, মানে ইঙ্গিতটা করা হয়েছিল আর কি, যে নতুন যাকে উস্তির সম্পাদক করে নিয়ে আসা হয়েছে তাকে মানে চেয়ারটাকে জোর করে তার গলায় বেঁধে দেওয়া হয়েছে, সে চেয়ার সামলাতে পারবে কিনা।
চেয়ার সামলাতে পেরেছি কিনা সেটা আপনারা বলতে পারবেন, কিন্তু এটুকু বলতে পারি যে 27শে ডিসেম্বর 27শে ডিসেম্বর 2020 তারপর থেকে এখনো পর্যন্ত মানে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। সব চেষ্টা যে ফলপ্রসূ হবে সেটা বলতে পারি না, কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি। চেষ্টার খামতি ভবিষ্যতেও থাকবে না। এটার সফলতা যেটুকু এসেছে, আবার বলছি, এটাকে ভাববেন না যে বারবার বলছি বলে হয়তো আপনাদেরকে বড় করতে চাইছি নিজেকে ইয়ে করে। আমি এটাই বিশ্বাস করে এসেছি চিরকাল। সেই কারণে দেখবেন যে অনেকে বকাঝকা করি, নিজের ভেবে পড়েই করি। বুলেট দাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ বুলেট দার না একটা ব্যাপার আছে, একজন শিল্পী হতে গেলে তার বিশ্লেষণ ক্ষমতাটা মারাত্মক থাকতে হয়। এটা হয়তো অনেকে জানে না যে বুলেট দার সাথে আমার আলাদা যোগাযোগও আছে, বিভিন্ন বিষয়ে বুলেট দার পরামর্শ নিই। আবার বুলেট দাকে যখন সংগঠনে অ্যাক্টিভ অবস্থায় পাই না, তখন আবার বুলেট দাকে বকাঝোকাও করি। আমার মনে হয় সেই অধিকারটা আপনারাই আমাদেরকে দিয়েছেন, না হলে আমরা কাজ করব কিভাবে বলুন। পথ চলতে চলতে যেটুকু ভুল ত্রুটি হয়েছে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বিদায়ী গভর্নিং বডির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নতুন গভর্নিং বডির কাছ থেকে আপনাদের সকলের কাছে প্রার্থনা রইল যে আপনাদের সবটুকু আমাদেরকে দিন, মানে সংগঠনকে দিন। সংগঠন আমাদেরও সবটা নিংড়ে নিন। সংগঠন আপনাদেরকে ভালো ভবিষ্যৎ উপহার দেবে, এটুকু কথা প্রতি আমি সবাইকে। সে পদাধিকারীরা আমরা কিন্তু কালকে নিচেতে বিছানা করে শুয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। কারণ একটা জিনিসই ভাবি যে শহীদ মিনারে থাকি, তার থেকে তো ভালো আছে। সুতরাং যে ব্যবস্থাপনা কোচবিহার জেলা কমিটি করতে পেরেছে, এটাকে নিজেদের মনে করে যদি কোনো ভুল ত্রুটি ওদের থেকে থাকে, আমি ওদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কোচবিহার জেলার যারা স্বেচ্ছাসেবক আছেন, ওদের সভাপতি সম্পাদকের মাধ্যমে সবাইকে আমরা মঞ্চে চাইছি, তাদেরকে সকলকে আসতে বলুন। তার জন্য দরকার হলে 5 মিনিট 10 মিনিট আমরা অপেক্ষা করছি, তারা আসুন। আমরা পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ